বাংলা সাহিত্য কথা চ্যানেলে সকলকে স্বাগত। এই সুজলা সুফলা শস্য শ্যামলা বালাম চাল আর মুসুর ডাল, নারকেল আর সুপুরি গাছে ছাওয়া বরিশাল, প্রকৃতির এই উদার দাক্ষিণ্যে পূর্ব বাংলার ভেনিস, এই শহরের চারিদিকেই খাল বিল নদী। সেই বরিশালেই কেটেছে যার শৈশব কৈশোর, ফেলে আসা দিনগুলি বারবার মনে পড়ে, যার লেখা পড়ে শেষ করা যায় না। বলা যায় না যে হ্যাঁ পড়ে ফেলেছি, বা বলা যায় না যে আর পড়ার দরকার নেই। সেই সব কবিদের একজন শব্দসিদ্ধ কবি জীবনানন্দ দাশ, যার প্রসঙ্গ কবিতা বিষয়ে, যার প্রসঙ্গ একটি আলোচনায় আমরা এড়িয়ে যেতে পারিনি বা পারি না, গত 40 বছরেও পারি না। আজ সেই জীবনানন্দ দাশেরই একটি কবিতা বনলতা সেন, সেই বনলতা সেন নিয়েই আজকে আমরা আলোচনা করব। জীবনানন্দ প্রেমিক কবি, কিন্তু প্রেমের কবি নন। প্রেমের প্রতিফলনে প্রেমিক যে অব্যক্ত ব্যথা ও বিস্ময় বোধ করে, তার কবিতাতে শুধু তারই উদ্ঘাটন আছে। আর আছে করুণ আরতি, অস্ফুট বেদনা ও অবরুদ্ধ আবেগ। আয়োজনের আতিশয্যে তিনি মনকে কখনোই ভারাক্রান্ত করেন না। ভাবের সংহতিতে, প্রতীকের ব্যঞ্জনায় তিনি কাব্যকে ধ্বনিময় করে তুলতে ভালোবাসেন। আর এখানেই জীবনানন্দের আধুনিকতা। বাস্তবিক জীবনানন্দ প্রেমকে নিজের জীবন দিয়ে অনুভব করেছেন। তার কবিতার একমাত্র নায়ক কবি স্বয়ং। তাই তো প্রেমিক পুরুষের হৃদয়ের নিবিড় বেদনা ও সূক্ষ্ম অনুভূতিগুলি সেখানে এত পরিচ্ছন্ন পরিভাষা পেয়েছে। যেন এক দেশলাই এই কবিতার কটা লাইন এখানে মনে পড়ছে। যতদিন ভালোবেসে গিয়েছি তোমারে, কেন যেন লেগুনের মতো আমি অন্ধকারে কোন দূর সমুদ্রের ঘর চেয়েছি চেয়েছি। আহা, ভালোবেসে না কেঁদে কে পারে। তুমিও দেখনি ফিরে, তুমিও ডাকনি আর, আমিও খুঁজিনি অন্ধকারে। প্রেমের সাথে এই বিহবলতা আকুতি ওতপ্রোত হয়ে আছে, অথচ এর সাক্ষাৎ সাহিত্যে অন্যত্র মিলবে না, কারণ সাহিত্যে মর্মস্পর্শের দক্ষতা নেই। জীবনানন্দ কখনো প্রেমকে কাব্যের বিষয় বলে মনে করতে পারেননি। প্রেম তার কাছে জীবনের এক বিস্ময়কর অধ্যায়ের সূচনা। কবিতা তার স্মৃতিচর্বনা। আমরা খালি চোখে পৃথিবীর যে রূপ দেখি, রঙিন কাচের মধ্যে দিয়ে দেখলে তার রং অবশ্যই বদলায়, কিন্তু বাইরের সব আলো নিভিয়ে দিয়ে আল্ট্রাভায়োলেট আলো জেলে দিলে সেই অদৃশ্য আলোয় বস্তুর যে আশ্চর্য রূপান্তর দেখব, তা দিনানুদিন অভিজ্ঞতার বিষয় নয়। জীবনানন্দের কবিতায় যে ত্রিতল মাত্রা বা যে থার্ড ডাইমেনশন পাওয়া যায়, তা হলো সময় ও ঐতিহ্য। এবং এই ইতিহাস চেতনা জীবনকে বিচিত্র ও রমণীয় করে তুলেছে। কিন্তু অনন্ত প্রেমের কবিতার ক্ষেত্রে এই কৌশলও যথেষ্ট নয়, বরং মাঝে মাঝে আমাদের পরিচিত সেই সব আলো নিভিয়ে আর এক তাৎপর্য ফুটিয়ে তুলেছেন, এবং এটাই জীবনানন্দের কবিতার চতুস্থল মাত্রা বা ফোর্থ ডাইমেনশন। এখানে আমাদের আলোচ্য এই যে বনলতা সেন কবিতাটির মধ্যে দিয়ে মানুষের জীবনের এই সামগ্রিক তাৎপর্যের কাছে প্রেমের আপাত সংকীর্ণ পরিসরটাই উদ্ঘাটিত হয়েছে। বনলতা সেন কবিতাটি জীবনানন্দকে এক কিংবদন্তিতে পরিণত করেছে। 1934 সালে বনলতা সেন কবিতার আকারে প্রকাশিত হলেও বনলতা নামটি কিন্তু এসেছিল এর 1 বছর আগে, 1933 সালে কারু বাসনা নামক উপন্যাসটিতে। যদিও
এই উপন্যাসটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। দেবেশ রায় অবশ্য এই উপন্যাসটিকে জীবনানন্দের দিনলিপি বলে আখ্যাত করতেই বেশি উদ্যোগী। সে যাই হোক, জীবনানন্দ কিন্তু নারীকে দেখেছেন এক চেতনার আলোকে। প্রকৃতির সাথে তার অনেক বেশি একাত্মতা, তাই নারীর উপর জীবনানন্দের নির্ভরতা অনেক বেশি, দাবিও অপরিমেয়। এবং নারীকে এরকম একটা ভাবদৃষ্টিতে দেখার ফলেই জীবনানন্দের নায়িকারা জীবন্ত ও স্বতন্ত্র ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে ওঠার সুযোগ হয়তো পায়নি। বনলতা সেন গ্রন্থে যদিও তিনি বলেছেন, এখনো নারীর মানে তুমি, কত রাধিকা ফুরালো, তবুও এই নায়িকাদের অরূপ নারীত্বের প্রতীক মনে করা ঠিক হবে না হয়তো। তার বনলতা যেন এক আইডিয়ার প্রতীক। শুধু বনলতা কেন, সুরঞ্জনা, সুচেতনা, সুদর্শনা, সবিতা, শ্যামলী সকলেই। তবে বনলতা নৈসর্গিক সৌন্দর্যের একমাত্র রূপক। রবীন্দ্রনাথের জীবন দেবতা যেমন কখনো প্রেমিক, কখনো বা প্রিয়া, এখানেও তেমনি। জীবনানন্দের কবিসত্তার সমান্তরালে থেকে এইসব নায়িকাও কখনো অনুকূলতা বা কখনো প্রতিকূলতা করেছে, কিন্তু শরীরই হয়নি কখনো। তাই বনলতা সেন কবিতাটি কখনোই দুটি সন্নিকৃষ্ট হৃদয়ের সংঘাত বা মুখরতা লাভ করেনি। প্রিয়াকে অন্তরের কাছে পেয়েও তাই তাকে বারবার বলতে হয়েছে, তুমি সেই অপরূপ সিন্ধু রাত্রি মৃতদের রোল, দেহ নিয়ে দিয়ে ভালোবেসে তবু আজ ভোরের কল্লোল। এটা সুরঞ্জনা কবিতার এক লাইন। অথবা সবিতা কবিতা থেকে একটি লাইন ব্যাখ্যা করা যায় যে, তোমার মুখের রেখা আজও মৃত কত পৌত্তলিক খ্রিস্টান সিন্ধুর অন্ধকার থেকে এসে নব সূর্যে জাগার মতন, কত কাছে তবু কত দূরে। শিক্ষিত পাঠকগণ আমাদের আলোচ্য এই বনলতা সেন কবিতাটিকে রোম্যান্টিক প্রেমের কবিতা হিসেবে চিহ্নিত করে আসছেন, তাতেই এর জনপ্রিয়তা। কবির অস্থির বিশ্বভ্রমণ, যুগ যুগান্তরব্যাপী সন্ধান এবং ব্যর্থতা এসে প্রেয়সী নারীর প্রেমে শান্তি পেল, তার সৌন্দর্যে নিজেকে নিমজ্জিত করল, মুছে ফেলল পৃথিবীর সব কোলাহল, দেনা পাওনার হিসাব। কবিতাটি পড়ে এমন উপলব্ধিও হয় যেটা কি অস্বীকার করা যায়। মৃত্যুর অন্ধকারে কবি যার মুখোমুখি বসে আছেন সে সেই বনলতা সেন। আসলে সে কোনো কল্প সুন্দরী নয়, কোনো আইডিয়াও নয়। এই মেয়েটির প্রেমে কবির যাযাবর চিত্রের বিশ্রাম। বনলতা নামের পাশে সেন যুক্ত থাকায় যে আরও পার্থিব এবং সামাজিক সে হয়ে উঠেছে। তো কবিতায় 3 বার বনলতা সেনের উল্লেখ আছে, তার মধ্যে 2 বারই তার পরিচয় হিসাবে নাটোরের কথাটি যুক্ত থেকেছে। আসলে নাটোর বাংলাদেশের একটি গ্রাম। নাটোর গাঁয়ের যেন পরিবারের বনলতায় বাস্তবতা এখানে সুপ্রতিষ্ঠিত। দীর্ঘদিন পরে যখন কবির সঙ্গে দেখা সেই বনলতার, তখন প্রশ্ন, এতদিন কোথায় ছিলেন? দীর্ঘকাল সাগ্র প্রতীক্ষা তার, কিন্তু এতদিন যার জন্যে অপেক্ষা, তার প্রেমে যে পুরুষের নিশ্চিত আশ্রয়, তাকে সম্বোধন করলেন ছিলেন বলে। যে এত ঘনিষ্ঠ, তার সাথে এত দূরত্ব। আপনি আর তুমির এই যে পার্থক্য বাংলায় যথেষ্ট অর্থবহ, ইংরেজিতে নাও হতে পারে। তবে আমার মনে হয় এই লাইনটির মধ্যে একটি বহুমাত্রিকতা কাজ করেছে। এর মধ্যে একটা তীব্র অভিমানও আছে, এবং এই অভিমান এসেছে তার সেই দীর্ঘ প্রতীক্ষা থেকে। মানুষের নিশ্চিত কোনো আশ্রয় বা নিকেতন নেই। যে কোনো স্পর্শকাতর মানুষই হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, আর
কবিরা তো সর্বদাই স্পর্শকাতর হন। আসলে এটি একটি চিরন্তন মানুষের গল্প। কবিতার প্রথম স্তবকে আমি শব্দটা 4 বার এসেছে। আসলে এখানে আমির আড়ালে লুকিয়ে রয়েছে আমরা শব্দটি। আর তাই বলা যায় প্রথম স্তবকের ভরকেন্দ্র হচ্ছে আমি, এই শব্দটা। কোনো মানুষই 1000 বছর ধরে বেঁচে থাকতে পারে না। মানুষ কেন, কোনো বস্তু, জীব কিছুই নয়। 1000 বছর ধরে এই কথাটির মধ্যে দিয়ে আসলে কবি বোঝাতে চেয়েছেন যে জীবন থেকে মহাজীবনের দিকে যাবার এক আকাঙ্ক্ষা। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। বিম্বিসার অশোকের ধূসর জগতে যেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। এখানে আবার আছে ঐতিহাসিকতাও। 1000 বছরের কল্পনা, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। এই জাতীয় রোম্যান্টিকতা থেকে অবশ্যই পৃথক। এই কবিতার ভাষা বিশ্লেষণে দেখা যায় অন্ধকার এবং রাত্রিবাচক প্রচুর শব্দ, যেমন নিশীথের অন্ধকারে, এটা প্রথম চরণে আছে, বা অন্ধকারে শব্দটা এসছে 4 নম্বর এবং 11 নম্বর চরণে। আবার অন্ধকার নিশা, এটা এসছে 7ম চরণে। আবার দিনের শেষে এই কথাটা এসছে 13 নম্বর চরণে। সন্ধ্যা ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল, এটা 14 নম্বর চরণ। সব রং নিভে গেল, এটা 15 নম্বর চরণে। জোনাকির রঙে, এটা 16 নম্বরে। এবং 18 নম্বর চরণে এসছে অন্ধকার শব্দটা। কবিতায় এই অন্ধকার শব্দটা আছে 5 বার, নিশীথ নিশা 2 বার, সন্ধ্যা 1 বার। এই সন্ধ্যাকে আরও নানা কথায় রঙে সাজিয়ে তোলা হয়েছে। সব পাখি ঘরে আসে, এও সন্ধ্যারই ছবি। প্রথম 2 স্তবকে 1000 বছরের দূরত্বের অন্ধকার, অনন্ত প্রসারী সমুদ্রের এবং বিদর্ভ বিদিশা শ্রাবস্তীর, বিম্বিসার অশোকের অতীত জগতের ধূসরতা। 3য় স্তবকে কবি কিন্তু রাত্রি পেরিয়ে সকালে পৌঁছলেন না, চলে এলেন না অন্ধকার ডিঙিয়ে আলোয়, তিনি ফিরে এলেন সন্ধ্যায়। দিনের আলো নিভে গেছে, সন্ধ্যা ক্রমে গভীর রাত্রির দিকে। বললেন থাকে শুধু অন্ধকার। কবি বনলতা সেনের কাছে শান্তি আছে, নীরের আশ্রয় আছে, আছে মুখোমুখি ঘনিষ্ঠতা, কিন্তু তার চেয়েও বেশি সে যেন রাত্রি সন্ধ্যা অন্ধকারের আত্মীয়। তার চুল অন্ধকার বিদিশার নিশার মতো। কবিতাকে দেখতে পান অন্ধকারে, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। বনলতা সেন যেন অন্ধকারের রাত্রির প্রতিমা। তার বিষয় অন্ধকারের এই অনুষঙ্গ প্রতিটি স্তবকের শেষে একবার করে এসেছে। যেমন প্রথম স্তবকের শেষে এসেছে, আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। দ্বিতীয় স্তবকের শেষে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এবং তৃতীয় স্তবকে থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। বনলতা সেন শান্তি, তার চোখে নীড়ের আশ্রয়। বনলতা সেন শুধু অন্ধকার। এই অন্ধকার প্রণয়ীদের নিবিড় নৈকট্য, বা এই যে মুখোমুখি বসিবার কথাটা যে ব্যবহার করা হয়েছে, এই জন্যই নৈকট্য কথাটা বললাম। এই নিবিড় নৈকট্য বলে মেনে নেওয়া হচ্ছে না, তাহলে পৃথিবীর সব রং আর নিভে এটা যেত না। বড় নির্মম নিঃশেষ এই সব শব্দটা, অন্তত মনের গভীরে উজ্জ্বলতা থাকতো। বিম্বিসার অশোক, বিদর্ভ নগরী, বিদিশা, শ্রাবস্তী, এই সকল ঐতিহাসিক নাম উচ্চারণের সাথে সাথে প্রাচীন ভারতের মহিমা ও ঐশ্বর্যের ছবি যেন ভেসে ওঠে। কিন্তু এই কবিতায় কবি সেই মহিমা ঐশ্বর্য দেখতে চাননি। সেই প্রাচীন অন্ধকারের পটভূমিতে শ্রাবস্তী নগরীর ভাস্কর্যের মতো মৃত পাথরে পরিণত হয়ে ওঠে তার জীবন্ত মুখশ্রী। হাজার হাজার বছর আগের সেই জীর্ণ ভগ্ন ফাটল ধরা ভাস্কর্য বনলতা সেন কবিকে কি
দুদণ্ডের শান্তিও দিতে পারবে? অতীত ভারতের বহু বিস্তৃত নারী সৌন্দর্য বনলতায় এসে আনকানি হয়ে ওঠে। মনে হয় এডগার অ্যালেন পোর টু হেলেনকে সামনে রেখেই জীবনানন্দ সেন বনলতা সেন লিখেছিলেন। পোয়ের এই মহাকাব্যের নায়িকা ছিলেন হেলেন। এখানে অতীত শুধু অতীত হয়েই রয়েছে। বনলতা সেনেও আমরা এই রকমটাই পাই। এই বনলতা সেনের কাছে পৌঁছলেই সন্ধ্যা হয়, রং মুছে যায়, পাখি নিড়ে ফেরে, নদী উৎসে, জীবনের লেনদেন ফুরিয়ে যায়, শুধু অন্ধকার থাকে। আর মুখোমুখি বসে থাকেন কবি এবং বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। আসলে যে নাটোরের নয়, যার চুলে হাজার হাজার বছরের পুরনো নগরীর রাত্রি জমে আছে, যার মুখশ্রী যেন বহু প্রাচীন জীর্ণ এক প্রস্তর ভাস্কর্য, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তা শ্রাবস্তীর কারুকার্য। এখানে কবির দুদণ্ড শান্তি নয়, জীবনের সব লেনদেন চিরকালের মতো ফুরিয়ে যাবার অনন্ত মৌন। বনলতা সেন কবির প্রেম, যার অস্তিত্ব নেই প্রকৃতির মধ্যে, শুধু হৃদয়ের গভীর গহ্বরে নক্ষত্রের চেয়েও নিঃশব্দ আসনে যে বেঁচে থাকে অন্য এক হৃদয়ের অপেক্ষায়, সেই প্রেম আর নিয়তি। অথবা কবির যাবতীয় প্রেমই কি তার মৃত্যু নিয়তি? কবিতার পুরোটাই আসলে এক আদর্শ, আর আদর্শ এক প্রত্যাশা, তাই তা অধরা। আজকে যতটা পারলাম বনলতা সেন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এইটুকুই থাক। ধন্যবাদ।